আমরা আজকে কষে দেখি 1-2 অঙ্ক করব। দেখো 1 নম্বর অঙ্ক বলা আছে নিচের বক্তব্যের কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। প্রথম অঙ্ক, দুটি মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। হ্যাঁ, দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা সত্য। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিই তোমাদেরকে রাফে, যে ধরো দুটো মূলদ সংখ্যা আমি লিখলাম, ধরো 2 + 3, আমরা যোগ করে দেখি 5 হয়। ওকে, তাহলে দুটো মূলদ সংখ্যার সমষ্টি মূলদ সংখ্যাই হলো, এটা সত্য। দেখো 2 নম্বর বলছে যে দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটা মিথ্যা। আমি তোমাদের সেটাও দেখাই কেন মিথ্যা। ধরো দুটো অমূলদ সংখ্যা আমি লিখলাম √5, আর আমাকে সমষ্টি বলেছে, আমি যোগ চিহ্ন দিলাম, তারপর -√5। এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা। এদেরকে আমরা যদি যোগ করি তাহলে কি হয় না, √5 - √5 = 0। 0 আমরা জানি একটা মূলদ সংখ্যা, তাহলে আমাদের কথাটা এখানে ভুল বলা আছে, তাহলে এটা মিথ্যা। 3 নম্বর, দেখো বলা আছে দুটি মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। আমরা দুটো মূলদ সংখ্যাকে যদি গুণ করি তাহলে সর্বদা মূলদ সংখ্যা হবে, এটা একদম কারেক্ট কথা। আমরা সত্য লিখব এবং আমি তোমাদের দেখাবো কি করে হচ্ছে। ধরো আমরা এই √5 দিয়েই করি, √5 আর দুটো মূলদ সংখ্যার গুণফল, আমি 5 × 5 করলাম, ঠিক আছে, সমান 25। তাহলে দুটো মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যাই হলো, তাই তো, 25টাও মূলদ সংখ্যা। এবারে চতুর্থ বলছে দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। এবার আমরা ধরো দুটো অমূলদ সংখ্যা গুণ করি, √3 × √2, ঠিক আছে, হয় √6। আমাদেরকে বলেছে দুটোই অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে, কিন্তু আমরা দেখলাম না, এই তো অমূলদ সংখ্যার গুণফল অমূলদও তো হচ্ছে, তাহলে আমার 4 নম্বর কথাটা এখানে বলা যেটা আছে সেটা আমাদের মিথ্যা। ওকে, আমরা মিথ্যা লিখে দিলাম। 5 নম্বর বলা আছে যে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। অবশ্যই প্রত্যেকটা মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। আমরা বাস্তব সংখ্যার যে ক্লাসটা প্রথম করেছিলাম সেটাই আমরা, এটা সত্য। ওকে, সত্য করেছিলাম, সেখানে আমরা দেখেছিলাম বাস্তব সংখ্যার পুরো চার্ট, সেখানে আমরা দেখেছিলাম বাস্তব সংখ্যাকে প্রধানত দুটো ভাগে ভাগ করে, একটা মূলদ একটা অমূলদ। তাহলে প্রত্যেকটা মূলদ সংখ্যা অবশ্যই বাস্তব সংখ্যা, তাহলে এটা সত্য। 6 নম্বর, দেখো বলছে প্রতিটা বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা, মানে বাস্তব সংখ্যা মানে অমূলদ সংখ্যা এরকম তো নয়, কারণ বাস্তব সংখ্যা মানে অমূলদও হয় মূলদও হয়, তাহলে এটা মিথ্যা। ওকে, বোঝা গেল। তাহলে আমরা 1 নম্বর অঙ্কগুলো সব কমপ্লিট করলাম। ওকে, এরপর আমরা 2 নম্বর অঙ্কে যাই। 2 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে অমূলদ সংখ্যা বলতে কি বুঝি, 4টি অমূলদ সংখ্যা লিখি। তাহলে আমরা অমূলদ সংখ্যা কাকে বলে শুধু সেটা লিখে দেব, তাহলেই হবে। অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা জানি p/q আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, এবং শর্ত কি না, p ও q পূর্ণ সংখ্যা এবং q ≠ 0। ওকে, তাকে অমূলদ সংখ্যা বলে। তাহলে আমরা এখানে লিখব যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না, আর শর্ত হচ্ছে যেখানে p ও q পূর্ণ সংখ্যা আর q ≠ 0। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে শর্ত, তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তাহলে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যাবে না
তাদেরকে আমরা অমূলদ সংখ্যা বলবো, শর্ত p/q পূর্ণ সংখ্যা হবে আর q ≠ 0 হবে। ওকে, এবারে আমাদের বলা হয়েছে যে অমূলদ সংখ্যা 4টে উদাহরণ দিতে, ঠিক আছে, মানে 4টে অমূলদ সংখ্যা লিখতে। তাহলে আমরা অমূলদ সংখ্যা 4টি কি লিখব? আমরা লিখলাম √2, √3, √5, √7, এছাড়াও আরও তোমরা লিখতে পারো। আমাদের 4টে বলেছে, আমরা 4টে তো লিখলাম। ওকে, আমাদের যেমন প্রশ্ন বলা আছে আমরা 4টে লিখে দিলাম। ওকে, √2, √3, √5, √7। তৃতীয় অঙ্ক দেখো, তৃতীয় অঙ্ক বলা আছে নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা। আমাদেরকে 9টা সংখ্যা দিয়েছে, তার মধ্যে কোনটা মূলদ কোনটা অমূলদ আমরা দেখি। 1 নম্বর হচ্ছে √9। দেখো √9 আমরা যদি ভাঙি কি হয় না, 3 × 3 মানে √9 বর্গমূল করলে 3 হয়, তাহলে এটা মূলদ সংখ্যা, তাই তো? আমরা লিখে দেব 3 বা √9 মূলদ সংখ্যা। বোঝা গেল? 2 নম্বর √225, আমরা এটাকে ভাঙব। দেখো 15 × 225 আমরা জানি, তাই তো? তাহলে 15 × 15, আরও ছোটো ছোটো সংখ্যায় তুমি ভাঙতে পারো, ঠিক আছে? 3 × 3 × 5 × 5 এভাবে ভাঙতে পারো, ঠিক আছে? তা যাই হোক, তাহলে আমরা দেখলাম 2টো 15 থেকে 1টা 15 বর্গমূল হয়, তাহলে এটাও মূলদ সংখ্যা, তাই তো? √225 হলো। 3 নম্বর দিয়েছে √7, এটা অমূলদ সংখ্যা, কারণ একে বর্গমূল করা যায় না। 4 নম্বর হচ্ছে যে √50। দেখো √50 এটাকে আমরা ভেঙে দেখি। দেখো দেখবে যে 25 × 2 = 50, মানে 2 × 5 × 5, তাহলে কি হয় না 5 বর্গমূল হলেও 2টার বর্গমূল হয় না, সুতরাং এটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? অমূলদ সংখ্যা হলো। এরপর পরের অঙ্ক 5 নম্বর অঙ্ক হচ্ছে যে √100। দেখো √100 মানে 10 × 10 মানে 10, তাহলে এটা মূলদ সংখ্যা। ওকে, 6 নম্বরের অঙ্ক -√81। দেখো √81 মানে 9 × 9, তাহলে আমরা এর বর্গমূল করতে পারি যে একটা 9, সুতরাং আমরা এটাকে বলতে পারি মূলদ সংখ্যা, তাই তো? আচ্ছা, এবারে আমরা ধরো 7 নম্বরের অঙ্কটায় দেখি কি আছে না √42। √42 এর বর্গমূল করা যাবে না, তবে আমি করে তোমায় দেখাই যে 21 × 2 = 42 মানে 2 × 3 × 7, সুতরাং অমূলদ সংখ্যা। বোঝা গেল? 8 নম্বরের অঙ্ক দেখো, আমাদের বলা আছে √29, এটা কোনোভাবেই ভাঙা যাবে না, কারণ এটা জানি আমরা মৌলিক সংখ্যা, এর উৎপাদক এক ছাড়া আর ও নিজে ছাড়া কেউ নয়। 9 নম্বর অঙ্ক আছে -√1000, মানে আমরা যদি একে ভাঙি 10 × 10 × 10 হয়, তাহলে দুটো 10-এর মধ্যে একটা 10 বর্গমূল হলেও একটা 10 রয়ে যায়, সুতরাং এটা অমূলদ সংখ্যা। বোঝা গেল? তাহলে আমরা 3 নম্বর অঙ্ক কমপ্লিট করলাম। এবারে আমাদের 4 নম্বর অঙ্ক আছে সংখ্যা রেখায় √5কে স্থাপন করা। দেখো সংখ্যা রেখায় √5কে স্থাপন করার আগে আমরা একটা জিনিস একটু বুঝে নিই। দেখো √5কে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব, তার আগে আমরা একটু জেনে নিই কীভাবে আমরা √5কে কোথায় পাবো। দেখো আমরা যদি একটু রুটগুলোকে ভালো করে দেখি, তাহলে রাফে আগে দেখে নিই। √1 মানে 1, √2 ভাঙা যায় না, √3 ভাঙা যায় না, √4 মানে 2, √5 ভাঙা যায় না, √6 ভাঙা যায় না, √7, √8, √9 মানে হচ্ছে 3, ঠিক আছে? আবার √10, √11, √12, √13, √14, √15,
√16 = 4। তাহলে দেখো যখন √2 আর √3, 1 আর 2 এর মাঝে √2 √3 আছে, ঠিক আছে, রুট দেওয়া আছে অমূলত সংখ্যা। আমরা যদি পরপর দেখতে চাই তাহলে √1 মানে 1 আর √4 মানে 2, এর মাঝে আছে √2 √3। তাহলে √2 √3 আমাদের যদি বলে তাহলে আমরা একে 1-এর পরে পাবো, 1 এবং 2 এর মাঝে। √4 মানে 2 আর √9 মানে 3 মানে 3, এই 2 আর 3 এর মাঝে কোন কোন রুট দেওয়া সংখ্যা আছে না √5 √6 √7 √8। ঠিক আছে, আমরা এগুলোকে আমাদের যদি বসাতে বলা হয় তাহলে আমরা এগুলোকে পাবো এই জায়গায়। আর 3 আর 4 এর মাঝে আছে √10 √11 √12 13 14 15, এই রুট দেওয়ার সংখ্যাগুলো 3 আর 4 এর মাঝে আছে। তাহলে এটা আমরা একটু মাথায় রাখবো। ওকে, তাহলে আমরা খুব সহজেই পেয়ে যাবো যে কোথায় এটা বসাবো। বোঝা গেল? এবারে আমাদেরকে প্রথমেই দিয়েছে যে 4-এর অঙ্ক সংখ্যা রেখায় √5কে স্থাপন করি। ঠিক আছে, তাহলে সংখ্যা রেখে আমরা √5কে স্থাপন করব। তা আমরা ফার্স্টে এটা আমরা দাগ নাম্বার আগে দিই 4। তাহলে √5কে সংখ্যা রেখায় স্থাপন করা। তাহলে আমরা ফার্স্টে আগে সংখ্যা রেখা একটা এঁকে নেব, টেনে নিই। দেখো আমি তোমাদেরকে প্রথমটা একদম উড পেন্সিল দিয়ে দেখাচ্ছি, পেন্সিল কম্পাসের সাহায্যে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। দেখো তোমরা যখন সংখ্যা রেখা টানো তোমরা তো অবশ্যই জানো যে প্রত্যেকটা গ্যাপকে সমান সমান নিতে হয়, যাতে করে তোমাদের কোনো দেখতেও যেমন সুন্দর হয় এবং সঠিক হয়, তাই তো? আমরা সেটাই করব। সংখ্যা রেখাটা একটু বড় টেনে নিলাম, এই ধরো 1 থেকে টেনে নিলাম, ঠিক আছে। এবং প্রত্যেকটা ঘরে আমরা প্রত্যেকটা গ্যাপকে সমান করলাম। ওকে, প্রত্যেকটা গ্যাপ যাতে সমান হয় একটা করে মার্ক দিয়ে দিলাম। ওকে, মার্ক হয়ে গেল। এরপর আমরা সংখ্যা রেখা যেহেতু, তাহলে আমরা জানি অসীম, অর্থাৎ এখানে রশ্মি দিয়ে দিলাম। এবারে আমরা √5 ধরো আমি এখানে এদিকে 0 এখানে আমি লিখলাম, তাহলে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। ওকে, আর লিখছি না। এদিকে -1, -2, -3, -4 হলো আমাদের সংখ্যা রেখা রেডি। এবার আমরা √5কে বসাবো। আমি একটু আগে দেখিয়েছিলাম যে √5 আমাদের কোথায় আছে না √5 আছে একদম 2 এর পরে, অর্থাৎ √4 2, তারপরেই আছে √5। তাহলে √4 মানে 2, অর্থাৎ আমরা 2 পর্যন্ত তো আমাদের দাগ কাটা আছে। আমরা কি করব দেখো, আমরা প্রথমে 2 পর্যন্ত আরেকবার প্রয়োজন হলে একটু দাগটা মোটা করে নিতে পারি, বা এ পর্যন্ত এভাবেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এরপর আমরা 2 এর ঘরে গিয়ে 1 একক সমান একটা লম্ব টানব। ভালো করে বোঝো, 1 একক সমান একটা লম্ব টানব। এখানে একটা লম্ব টানব আমরা, প্রয়োজনে এখানে এই বিন্দুগুলোকে নাম দিতে পারি। তাহলে 1 একক সমান লম্ব টানবো। আমি 1 একক বলতে আমরা স্কেলে 1 একক করেই নিয়েছি, তাহলে এখানে আমরা 1 একক একটা লম্ব টেনে দিই। ঠিক আছে, তাহলে 1 একক সমান লম্ব টানলে হয় এখানে। ওকে, তাহলে এবারে আমরা এখানে একটা লম্ব টেনে দিলাম 2 এর ঘরে। এক একক সমান লম্ব টানব, কারণ একদম 2 এর ঘরের পরেই আছে আমাদের √5। এবারে এই 0 এই বিন্দুর সঙ্গে
এই লম্বকে আমরা যোগ করব, করলে একটা রেখা পাবো। এই রেখাটাকে আমরা ব্যাসার্ধ ধরব, এই রেখাটাকে আমরা ব্যাসার্ধ ধরে একটা বৃত্তচাপ আঁকব। সেই বৃত্তচাপটা গিয়ে আমাদের এই সংখ্যারেখায় যেখানে ছেদ করবে সেটাই হবে আমাদের, তা সেই বিন্দুর অবস্থানটাই হবে আমাদের √5। ওকে, দেখো আমরা মাপ নিয়েছি একদম ওই অতিভুজটা, মানে হচ্ছে যে আমরা যেটা যোগ করলাম। এবারে আমরা কি করব না, ওখান থেকে একটা জাস্ট বৃত্তচাপ এঁকে দেব। ওকে, দেখো আমরা বৃত্তচাপ এঁকে এখানে টাচ করিয়ে দিলাম, জাস্ট আমরা এখানে টাচ করিয়ে দিলাম একটা বৃত্তচাপ এঁকে, বোঝা গেল। এবং এইটা হয়ে গেল √5। কত হলো না, √5। ওকে, এটা √5, ঠিক আছে। আমরা এর নাম দিয়ে দিলাম ধরো পি, অর্থাৎ এর অবস্থানটা বোঝাবো। আমরা লিখে দেব সংখ্যারেখায় পি, পি এর অবস্থান হচ্ছে √5, বোঝা গেল, তাহলেই হবে। ওকে, তাহলে আমরা কি করে √5 পেলাম, বোঝা গেল। তাহলে অতএব সংখ্যারেখায় পি বিন্দুর অবস্থান √5, বোঝা গেল। আর √5 হলো, অর্থাৎ √5ই হচ্ছে পি। তাহলে বোঝা গেল আমরা কী করে করলাম। এইভাবে আমরা সংখ্যারেখায় অমূলদ সংখ্যা অর্থাৎ রুট দেওয়া অমূলদ সংখ্যাগুলোকে বসাতে পারবো, বোঝা গেল। এই গেল আমাদের √5। 4 নম্বর। এর পরের আঁকাগুলো আমরা কিন্তু এটাকে পেনেও আঁকতে পারি, ঠিক আছে। এর পরেরগুলো আমি তোমাদেরকে পেনেই দেখাবো। তোমাদের স্কুলে যে রকমভাবে নির্দেশ দেওয়া হবে তোমরা সেটাই মান্য তোমাদের কাছে, অর্থাৎ মান্যতা দেবে, ঠিক আছে। এরপর আমরা 5 নম্বর সংখ্যারেখায় √3। ওকে, 5 নম্বর অঙ্ক সংখ্যারেখায় √3-র অবস্থান আমরা দেখব। √3-র অবস্থান আমরা দেখেছি, √3-র অবস্থান মানে √1 আর মানে 1 আর 2 এর মাঝে, 1-এর পরেই আছে √2, তারপরে √3, ঠিক আছে। এক্ষেত্রে আমরা প্রথমে আগে সংখ্যারেখা একটা এঁকে নিই। সংখ্যারেখা আমরা ধরে নিলাম, যদি তোমরা স্কেলে করে আঁকো স্কেলে আঁকবে, না হলে তোমরা স্কেলে আঁকলে একদম প্রমিনেন্ট মাপটা পাবে, ঠিক আছে। তোমরা নিয়ে নিলে একটা মাপ, ধরো আমি এখানে নিলাম। এবার আমরা আঁকবো √3। তাহলে আমি এখানে ধরে নিলাম এটা 0, এটা 1, এটা 2, এটা 3, আর এটা -1, এটা -2 লিখে দিলাম। এবারে দেখো আমাদেরকে দেখাতে হবে যে √3, তাহলে √3-র অবস্থান আমরা দেখাবো। √3-র অবস্থান মানে √1 মানে 1, তারপরে √2, তারপরে √3, আবার √4 হয়ে গেলে 2-এ চলে যাবো, মানে 1-এর পরই আমাকে দেখাতে হবে। তাহলে আমি এখানে প্রথম কাজ হচ্ছে কি, এই 1 একক সমান একটা রেখা টানবো, মানে লম্ব, এটা যোগ করব, এখানে বৃত্তচাপ আঁকবো, হয়ে গেল। এটা হলো কি না √2, বোঝা গেল। এরপর আছে √3, তার জন্য আবার এরকম একটা লম্ব আঁকবো, মানে ওই 1 একক মাপ নিয়ে, এই যতটা মাপ মানে এখান থেকে যেটা মাপ একই মাপ, 1 একক মাপ নিয়ে আমরা এখান থেকে এটাকে জুড়ে দেব, দিয়ে আবার এখান থেকে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এই বৃত্তচাপ এসে এখানে টাচ করবে এবং সেটা হবে √3, ঠিক আছে। আমরা এর নামও দিয়ে দেব পি, অর্থাৎ পি বিন্দুর অবস্থান হলো √3। অতএব পি বিন্দুর অবস্থান, তুমি অন্য নামও দিতে পারো, আমি জাস্ট পি বিন্দুর অবস্থান √3। ওকে, আমরা এইভাবে তাহলে √3 পেয়ে গেলাম, বোঝা গেল। আমরা
5 দাগের অঙ্কটাও করে ফেললাম। 6 দাগের অঙ্ক, 6 দাগের অঙ্ক আমরা এইভাবেই করব। এখানে একই সংখ্যা রেখায় অনেকগুলো বিন্দু স্থাপন করতে দিয়েছে। ওকে, আমরা আগে একটা সংখ্যা রেখা এঁকে ফেলি। এটা অনেকগুলো বিন্দু স্থাপন করতে হবে, তাহলে আমরা আগে এঁকে ফেলি সংখ্যা রেখাটা। একদম পুরো স্কেল পুরোটাই নিয়ে নিলাম। একদম প্রত্যেকটা এক একক সমান সমান মাপ নিচ্ছি, যাতে সুবিধা হয় আমাদের। নিয়ে নিলাম। এবারে আমরা, কারণ লম্ব আঁকার সময় তোমাদের পুরো মাপটাই লম্বর এক একক করে নিতে হবে। এরপর আমরা 0, 1, 2, 3, 4, 5, 6 করে নিলাম। -1, -2, -3, -4, -5, -6, -7 করে নিলাম। আমাদেরকে প্রথমে দেখাতে বলা হয়েছে √5। আমরা একটু আগে √5 দেখিয়েছি, তখন দেখেছি যে √5 মানে একদম 2-এর পরেই আছে। তাহলে 2-এর পরে আছে মানে এখানে 2-এর ওপর এক একক টানলাম, টেনে একটা এটা জুড়ে দিলাম, দিয়ে একটা বৃত্তচাপ দিয়ে দিলাম, √5 হয়ে গেল। ঠিক আছে, √5। এবারে দেখো, তারপরে আমাদের বলেছে √6। √6 মানে তারপরেই আছে আর একটা লম্ব আঁকবো, এখান থেকে দিয়ে দিলাম, √6 হয়ে গেল। আমি এখানটা দেখাচ্ছি √6। ওকে, আর তুমি এখানে পাশে লিখতে পারলে লিখে নেবে, আমি জাস্ট বোঝার জন্য তীর দিয়ে একটু দেখিয়ে দিলাম √6। এরপর বলেছে √7। √7 মানে আবার তারপরে আবার একটা ওই এক একক ধরে একটা লম্ব, তারপর এই অতিভুজ, তারপর আমরা আবার এখানে মানে √7 হয়ে গেল। ঠিক আছে, √7। ওকে, এরপর বলেছে -√6। আমরা এবারে মাইনাসের দিকে চলে যাব। √6 মানে হচ্ছে 2-এর √2 মানে √4 মানে হচ্ছে 2, তারপর √5, √6 মানে আমাদের এখানের মতোই করতে হবে। এখানেও আমরা কি করব, আগে এক একক টেনে নেব, এটা জুড়ে দেব। ওকে, তারপর আমাকে বলেছে √6 মানে আমরা প্রথমে পাবো √5কে, আমাদের ওটা দেখাতে বলেনি, তাহলে আমরা দ্বিতীয় আবার লম্ব টেনে নেব, টেনে নিয়ে আমরা এখান থেকে নামিয়ে দেব। প্রথমটা √5 ছিল, আমাদের বলেনি যেহেতু আমরা √6টাই শুধু দেখাবো। √6টা দেখিয়ে দিলাম। -√6 অবভিয়াসলি মাইনাস √6 হলো। এরপর -√8। দেখো, আবার -√7 আমাকে বলেনি, তাহলে আবার একটা ঘরকে অ্যাভয়েড করে যাব। তারপর সেটা হলো -√7, এবার -√8। ওকে, টেনে দিলাম, দিয়ে -√8, এখান থেকে আবার বৃত্তচাপ আঁকবো, এঁকে এইখানে। ঠিক আছে, এটা হলো -√8। আমি একটু নিচের দিকে লিখে দিচ্ছি -√8। ওকে, বোঝা গেল। এবারে -√9 মানে 3, বোঝা গেল। -√9 মানে তো 3, তাহলে এরপরেই 3 আছে। আর কি আমাকে বলেছে -√11। -√11 মানে দেখো, আমরা দেখছিলাম √11 কার পরে আছে, 3 হচ্ছে, √9 মানে 3, তারপর √10, √11 মানে আমরা 3-এর পর এক ঘর √10কে রাখবো, মানে এক একক। ওকে, তারপর এটা √10 হলো। এবার √11-এর জন্য আর এক একক টানবো, টেনে এখানে জুড়ে দেব, দিয়ে আমরা বৃত্তচাপ এঁকে দেব, দিয়ে লিখে দেব -√11। ওকে, বোঝা গেল। এইভাবে আমরা সংখ্যা রেখায় স্থাপন করব বিভিন্ন